শব্দটি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। অবশ্যই এটাকে যে ধ্বনিগুলো হবে সেগুলো অর্থবহ হতে হবে। অর্থবহ এর একটা প্রধান বৈশিষ্ট্য। আর এটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে, কিন্তু বর্ণ যখন করব আর বর্ণ তোমার হচ্ছে ধ্বনির বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। এই যে লিখিত রূপ বলছি, অতএব এটা প্রতীক। কিসের প্রতীক? ধ্বনি। ধ্বনির প্রতীক চিহ্ন আমরা বলবো বর্ণকে। অতএব এই বর্ণ আর ধ্বনির মধ্যে কিছু পার্থক্য আমরা আগে জেনে নেব। ধ্বনি আর বর্ণ তো এক নয়। স্বাভাবিকভাবে আমরা যদিও প্রচলিত কথায় দুটিকে একইভাবে দেখি, কিন্তু ধ্বনি ও বর্ণ এক জিনিস। তাহলে এটা হবে মানুষের দেখতে পাওয়া, দেখতে পাওয়া যায়, কিন্তু এটার আবেদন কর্ণের কাছে, আর এটা দৃষ্টির কাছে। এর আবেদন হচ্ছে অর্থাৎ দেখার কাছে। বর্ণ সবসময় দেখা যাবে, কিন্তু ধ্বনি আমরা দেখতে পাবো না, কিন্তু তার আবেদন হচ্ছে কর্ণের কাছে। সেই জন্যই এর দ্বিতীয় হচ্ছে যে ধ্বনি ক্ষণিকের জন্য উচ্চারিত হতে পারে, ক্ষণিকের জন্য, কিন্তু বর্ণ হবে স্থায়ী, অর্থাৎ জন্য ও কি হবে স্থায়ী রূপে কার্যকর হবে। তাহলে এই দুটো হচ্ছে মূল তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের উপর যদি আমরা নিচে যদি বিচার করি, তাহলে বর্ণগুলিকে দেখতে পাবো এক কথায় বর্ণের যে কি রূপ সেটা দুটো দিক, এইটুকুতে কিন্তু সীমাবদ্ধ নয়। স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে প্রপার আসার জন্য এতটা এক কথায় যেটা সবাই বলতে হবে যে স্বরবর্ণ সেগুলো যেটা মানুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় এবং নিঃসৃত হওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না। ব্যঞ্জন বর্ণ কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং স্বরবর্ণের সাহায্য নিয়ে সেটা উচ্চারিত। কিন্তু আজকে আমরা যেটা আরো ডিটেইলসে কি যদি দেখি, তাহলে দেখবো স্বরবর্ণ গুলো এখানে আমি যে বর্ণগুলোকে লিখেছি, নাম্বারটা যদি চান তাহলে সম্পূর্ণ বর্ণগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 অর্থাৎ টোটাল স্বরবর্ণ কোনটা করেছি 11টা। আমরা পরের নাম্বারটা আমি এটা লিখেছি কিভাবে, আমি ঠিক লিখেছি এইভাবে, দিয়ে দিচ্ছি না, এটা আলাদা রেখেছি। ঠিক আছে, এই চারটে বাস আলাদা রেখেছি। কেন রাখলাম? কিন্তু এটা যদি জানা থাকে ব্যবহারই হবে, তাহলে সুবিধা হবে। যদি না জানা থাকে তাহলে জেনে রাখতে হবে।
পরীক্ষাতে প্রশ্ন করে যে বাংলা স্বরবর্ণতে মাত্রাহীন বর্ণ আর মাত্রাযুক্ত বর্ণ কয়টা রয়েছে। এটা এই ছকটা যদি আমি মাথায় রাখি তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি না তো 1 অর্থাৎ অ, 2 আ, হ্রস্বই 3, দীর্ঘই 4, হ্রস্ব 5 এবং দীর্ঘ 6 অর্থাৎ 6টা কি মাত্রাযুক্ত স্বরবর্ণ। ওটা আমি নেব কি করে? আচ্ছা তাহলে এখানে রি থাকলো, রিটাকে আমরা কি বলবো? মাত্রাহীন বলবো না, বলবো অর্ধ এটা আছে মাত্রা করা হয় এটা আছে যুক্ত ঠিক আছে স্বর না তার কি করা হবে? বর্ণ। কিছু ব্যাপার কারণ যখন রি লিখবো আমরা সেটা ব্যাপার এই রিটা এই জায়গাটা একটা মাত্রা থাকে, অর্থাৎ আমি এখান থেকে কিন্তু মাত্রা করলে সেটা ভুল হয়। অতএব এটা হলো একটা মাত্র স্বরবর্ণ যার মাত্রা অর্ধেকটা রয়েছে, তাই এটাকে আমরা বলবো অর্ধ স্বরবর্ণ, অর্ধ মাত্রাযুক্ত স্বরবর্ণ। এটা সংখ্যা হচ্ছে 1 আর এটা 6টা, এটা এটা পূর্ণ মাত্রাযুক্ত নেই না আর এটা অর্ধ মাত্রাযুক্ত। এই যে দেখছো এ ওই ও ও বোর্ডে দেখা যাচ্ছে এই যে চারটে স্বরবর্ণ, এই চারটে স্বরবর্ণ হচ্ছে মাত্রাহীন অর্থাৎ মাত্রাহীন। তাহলে এর সংখ্যা 4টি। আশা করি বোঝা গেল। এইবার আসছি এই স্বরবর্ণ, এটা গেল মাত্রার প্রসঙ্গ, কিন্তু এছাড়াও এই স্বরবর্ণগুলোকে আমরা আরো আলাদাভাবে দেখে নিতে হবে আমাদেরকে। তার কারণ হচ্ছে যে স্বরবর্ণ যত সহজ ভাবে করানো হোক না কেন, স্বরবর্ণগুলোর মধ্যে অনেক বিভেদ আছে। যেমন আমরা যদি বলি বিভেদ কিভাবে বিচার করব, বিভেদগুলো সাধারণত আমরা যেটা বলি যে এর গঠনগত দিক থেকে, গঠন অর্থাৎ কিভাবে এর তৈরি হচ্ছে গঠনগত দিক থেকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে উচ্চারণের সময়কাল, উচ্চারণের সময়কাল অর্থাৎ স্বরবর্ণগুলো যে উচ্চারিত হয় সেগুলো সবগুলোই কিন্তু এক সময় উচ্চারিত হয় না, অর্থাৎ সময়ের ব্যবধান আছে। সেই হিসাবে যে বিভাজনটা করব সেটা হচ্ছে উচ্চারণের সময়কাল। তাহলে একটা হচ্ছে গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে উচ্চারণের সময়কালগত দিক থেকে। এবার গঠনগত দিকে আমরা চলে আসছি। গঠন কি? অর্থাৎ আমরা যে কোনো জিনিস যখন দেখি তৈরি হয়, একটা বাড়ি তৈরি যখন হয় তখন বাড়ির ভিত থেকে ছাদ অবধি পুরোটাই কিন্তু একসাথে তৈরি হয়, একটা ধাপে ধাপে কাঠামো অনুযায়ী তৈরি হয়। সেই ধাপ যারা মেনটেন করে সেইটাকে বলা হবে যৌগিক, আর যারা বেস অর্থাৎ মূল, যেটার উপরে গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে সেটাকে বলা হবে মৌলিক, অর্থাৎ উচ্চারণ গঠন অনুযায়ী মৌলিক স্বরবর্ণ। আর দ্বিতীয় হচ্ছে যৌগিক স্বরবর্ণ। তাহলে মৌলিক স্বরবর্ণ আর যৌগিক স্বরবর্ণ। যৌগিক অর্থাৎ যে মৌলিকের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, আর মৌলিক অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয়েছে এই স্বরবর্ণকে আর ভাঙা যাবে না। এটা ভাঙা বলতে কি, এটা হচ্ছে বেশ। তাহলে এই স্বরবর্ণগুলো কোনগুলো? এই স্বরবর্ণ হচ্ছে অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ। অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে ঠিক এরকম ভাবে পড়ে নিতে পারবো। কি মৌলিক স্বর? মৌলিক স্বর কোনগুলো? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ।
এই বর্ণগুলোকে আমরা বলছি মৌলিক স্বরবর্ণ। সংখ্যায় কটা? 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল 7টা মৌলিক স্বর মনে রাখতে হবে। এই 6টা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, এই মৌলিক স্বর আর যৌগিক স্বর একটা বিরাট ব্যবধান। সেটা কি? যৌগিক মানে হচ্ছে যোগ করে এসেছে, যোগ। কিভাবে? একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। যদি আমি লিখি অ যুক্ত রস্বই ওই, আর অ যুক্ত রস্যু ও, তাহলে এবারে এখানে এটাও করতে পারি, অথবা এরকম ও যুক্ত রস্বই বা ও যুক্ত রস্যুতা। ঠিক আছে? তাহলে এই যে যোগ হচ্ছে, সন্ধি হচ্ছে, যে কারণে আমরা কি পাচ্ছি? এই দুটো বর্ণ পাচ্ছি। এটা বাংলা স্বরবর্ণমালায় যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 2টি, আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। এবার যৌগিক স্বরের মধ্যে একটা জিনিস শিখে রাখতে হবে, এইটা আর এটার পরিচয় কি। প্রথম স্বরটা সবসময় হবে মৌলিক স্বর, আর দ্বিতীয় স্বরটা হবে অর্ধস্বর। অর্ধস্বর, অর্ধস্বর কি? যেটি পুরোপুরি ভাবে মৌলিক স্বরের সাথে যুক্ত না হলে উচ্চারিত হতে পারছে না, সেটা হচ্ছে এই অর্ধস্বর। এই অর্ধ মৌলিক স্বরধ্বনি এবং অর্ধস্বর, এই দুটো মিলেই কিন্তু কি তৈরি হয়? যৌগিক স্বর। তাহলে পরীক্ষায় যদি অপশনে থাকে তাহলে এরকম লিখতে হবে ডায়ালগ। আচ্ছা, তাহলে মৌলিক স্বর যুক্ত অর্ধ স্বর সমান সমান যৌগিক স্বর। যৌগিক স্বর এইভাবেই আসছে। ঠিক আছে? তাহলে গঠনগত দিক থেকে আমরা এই দুটো ভাগ পেলাম, একটা মৌলিক স্বর আর একটা হচ্ছে যৌগিক স্বর, এবং তার সংখ্যাগুলো এখানে পেয়েছি। এবার উচ্চারণের সময় অনুযায়ী আমরা জানি যে এগুলোর নামকরণ করা হয়েছে, যেমন অ, আ, রস্বই, দীর্ঘ। এই নামের মধ্যে কিন্তু এর পরিচয় রয়েছে। কিভাবে? আমরা লিখি এই বর্ণটা বা এই বর্ণটা, এটা কি? যদি বানান করে লিখি এটা কি দাঁড়াচ্ছে? রস্য। রস্য মানে কি? রস্য মানে হচ্ছে ছোট। রস্য মানে হচ্ছে ছোট বা কম বলতে পারি। তাহলে এই যে এই নামের মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে। আর এটা কি বলছি? দীর্ঘ। দীর্ঘ উ, এটা হ্রস্ব উ, এটা দীর্ঘ উ। তার মানে কি? দীর্ঘ অর্থাৎ এর দীর্ঘতা, অর্থাৎ সময়ের ক্ষেত্রে কিন্তু উচ্চারণের সময়কালের জন্য এই রকম এর নামকরণ করা হয়েছে। আবার একই রকম ভাবে এটা ইকার, ই, এটা ইকার না, এটা ই, কিন্তু এটা হচ্ছে দীর্ঘ ই। তাহলে এই দীর্ঘ ই এখানেও আছে হ্রস্ব ই, বানান করে যদি লিখি হ্রস্ব ই, আবার এটা দীর্ঘ ই। তাহলে কেন এরকম বলছি? কারণ এই যে হ্রস্ব ই, আমরা যখন এটা বানানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য হয়, যখন আমরা এই স্বর থেকে যখন আমরা কারে যাব, কার অর্থাৎ সে সিম্বল, তখন দেখব হ্রস্ব ইটা কেমন হয়? হ্রস্ব ইটা এই চিহ্ন হয়, তাই না? আর দীর্ঘ ইটা কেমন হয়? দীর্ঘ ইটা এই চিহ্ন, তাই তো? হ্রস্ব ইকার, এটা দীর্ঘ ইকার। অতএব উচ্চারণ ক্ষেত্রেও এরকম পার্থক্য আছে। যেমন আমি বলি যে
শ্রী তালুস্বয় রফলা দীর্ঘই শ্রী। কেন এই দীর্ঘই কেন বলছি, হ্রস্বই কেন বলছি না? কারণ এর উচ্চারণ দীর্ঘক্ষণ ধরে হয়। যেমন স্ত্রী দন্তাস্বয় দয় রফলা দীর্ঘই স্ত্রী। শিও শিও দন্তাস্বয় বয় দীর্ঘ শিও মানে কি? শিও মানে হচ্ছে নিজে, নিজে। শিও বোঝা যাচ্ছে আমি কেন এতগুলো লিখছি, কারণ দীর্ঘইয়ের যে ব্যবহার সেটা কিন্তু এই উচ্চারণের উপরেই নির্ভর করে হয়েছে, কনফিউশন ক্রিয়েট করার জন্য হয়নি। আমরা যদি বানান শিখতে যাই, বানানের বিধিগুলো দেখতে যাই, তখন দেখব যে এই বানানের বিধিগুলো কিন্তু এই স্বরবর্ণের উচ্চারণের সাথেই সংযুক্ত। কেউ বানানে ভুল করে, হ্রস্বই দীর্ঘই ভুল করে, তার কারণ হচ্ছে তার আইডিয়ার বাইরে হয়ে গেছে যে হ্রস্বই কোথায় কোথায় ব্যবহৃত হবে এবং দীর্ঘই কোথায় কোথায় ব্যবহৃত হবে। তাহলে আমি শ্রী লিখলাম, স্ত্রী লিখলাম, শিও লিখলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘইকার দিলাম। কিন্তু এই যে নিজের লিখেছি, নিজ দন্তান্বয়সী বর্গীয় চ, তাহলে এখানে হ্রস্বইকার, এখানে কেন দিচ্ছি নি? সেক্ষেত্রে এখানে ইকারের হ্রস্ব অর্থাৎ সময় কম উচ্চারণ হচ্ছে বলে এই দন্তান্বয়সীকার। এইবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বানানের পরিবর্তন হয়। যেমন কি হয়, স্থানীয়, স্থানীয় অবশ্যই দীর্ঘই উচ্চারণ হচ্ছে স্থানীয়, কিন্তু অনেক সময় কি দেখা যাচ্ছে যে যেহেতু শব্দের শেষে মানে এই শব্দটার শেষের বর্ণটা আরেকটা বর্ণ এসে যুক্ত হয়েছে, তার এর দীর্ঘ মানতা, এই যে দীর্ঘ মানতা, তাহলে এটা কমে গিয়ে এরকম দাঁড়িয়েছে। স্বর্গীয় দন্তাস্বয় বয় দীর্ঘি, স্বর্গীয় দন্তাস্বয় বয় গয় দীর্ঘি, গয়ের দীর্ঘি অনুষ্ঠিত স্বর্গীয়। ঠিক আছে, তো এই যে দীর্ঘই এটা ব্যবহৃত হচ্ছে, তবে সব ক্ষেত্রে যেটা হবে না তার প্রমাণ হচ্ছে এইরকম। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে হ্রস্বই উচ্চারণের সময়কাল অনুযায়ী হ্রস্বই দীর্ঘই। তাহলে কটা পেলাম দীর্ঘস্বর আর কটা পেলাম হ্রস্বস্বর? এবার দেখে নিচ্ছি। অ, আ, হ্রস্বই, হ্রস্ব, আর দীর্ঘক্ষণ কি হচ্ছে? দীর্ঘকার, ঐকার, ঔকার আর অ, হ্রস্বই। এগুলো এই যে এই দুটো বর্ণ একই সাথে কিন্তু যৌগিক স্বরধ্বনিও ঘটে, তাই না? তাহলে যৌগিক স্বরধ্বনি হিসেবে এই দুটোকে আমরা রেখেছি, আর বাদ বাকিগুলো কি করছি? মৌলিক উচ্চারণের সময় অনুযায়ী একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর, এইভাবে ভাগ করছি। এই দুটো ভাগ ছাড়া আরো একটা ভাগ আছে যেটাকে আমরা বলছি প্লুতস্বর। প্লুতস্বর কিন্তু এই দুটো থেকে পুরোপুরি আলাদা। প্লুত কথার অর্থ হচ্ছে মিলিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। কিভাবে হচ্ছে মিলিয়ে যাচ্ছে? কিভাবে? যেমন ধরো গানে, রোদনে কিংবা আহ্বানে, মানে কাউকে ডাকা হলে আর কি, এই তিনটি ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে প্লুতস্বরে উচ্চারিত হয়। কিরকম ভাবে? যেমন হে, কাউকে ডাকছি, ওই হে, তাহলে হে, তাই না? এই যে ডাকছি, তাহলে হে, এই তিনটে কাট দিলাম কেন? কারণ এটা হচ্ছে হে বলে একটা সুর করে ডাকা হয়। কিংবা যদি বলি সা, তাহলে কি বলবো? সা, তাই না? তাহলে সেক্ষেত্রে এই সাটাকে কি বলবো? প্লুতস্বর। তাহলে এরকম যদি থাকে সেটা কিন্তু কোনো স্বরবর্ণের
মানে হর্ষস্বর বা দীর্ঘস্বরের উদাহরণের মধ্যে ফেলবো না, এটা কিন্তু দ্রুতস্বরের মধ্যে ফেলে দেবো। আচ্ছা, এবার চলে আসছি আমি একারের প্রসঙ্গে। যেমন ধরো আমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছি যে বাংলায় এ বর্ণটা উচ্চারিত হয় এ, যেমন দেখা, দেখা আমি কি লিখলাম, দয় একার ফয় একার, উচ্চারণ হচ্ছে দেখা, লিখলাম কি দয় একার ফয় একার। তাহলে পার্থক্যটা কি, যে আমি বলছি দেখা, লিখছি দেখা, এই সমস্ত, এটা হচ্ছে রস্বইকারের জন্য। এই রস্বইকার একার, একারের জন্য। একারটা কিরকম, একার বাংলায় দুই রকমের হয়, একটা এই একার আর একটা হচ্ছে এই একার, ঠিক আছে? এই দুই রকমের একার আমরা লক্ষ্য করব। যেখানে দেখা বলছি দয়কার দয়জফলাকার প্যাকার, দেখা, দেখাতে কি কি রকম হবে, এই দয়কার হয়কার। শেখা রস্বইকার হয়কার, শেখা। কিন্তু যখন আমরা বলবো নেয়া, ধরতে নয়কার সুস্থ আকার, ন্যায়া হয়ে যাচ্ছে না, অর্থাৎ জফলা আসছে না, কিন্তু খেয়াল করে বোঝা যাবে যে জফলা আসছে না। তাহলে জফলা যদি না আসে তাহলে সেটা এইভাবে লিখতে হবে। তাহলে এই হচ্ছে স্বরবর্ণ, অর্থাৎ দুটো দেখলাম কি, একটা হচ্ছে উচ্চারণের সময় অনুযায়ী আর একটা হচ্ছে গঠন অনুযায়ী।